অনেক বছর হলো উর্মিলার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর থেকে উর্মিলা শুধু উনুনেই রান্না করত, আর এই কারণেই কখনো কখনো রান্না করতে অনেক দেরিও হতো। আরে উর্মিলা, কখন থেকে বলছি খাবারটা দিতে, তাড়াতাড়ি খাবারটা প্যাক করে দাও, কাজে যেতে হবে তো নাকি? দেরি করে গেলে আবার দেরি করে আসবো, তারপর বলবে আবার সন্ধ্যাবেলা সবজিটা আনলাম না। তাড়াতাড়ি দাও। সব সময় তাড়াতাড়ি রান্না করতে বলো। কতবার বলেছি একটা গ্যাস কিনে দাও, কিন্তু আমার কথা কে শুনবে? আমার তো মনে হয় আমার সারা জীবন এই ধোয়ার মধ্যেই কেটে যাবে। জানি না ভগবান আমাদের কপালে এত দারিদ্রতা কেন লিখেছে যে একটা গ্যাসও কিনতে পারি না। বৌমা, উনুনে রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো, জানো? মা, ওই স্বাস্থ্যের কথা ছাড়ুন, সেটা আগের যুগে হতো। এখন আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি। এখন সবার বাড়িতে গ্যাস আছে, শুধু আমাদের বাড়িতেই এখনো রান্নার গ্যাসটাই এলো না। হাতে একটু টাকা জমতে দাও, তারপর সবটাই কিনে দেবো তোমায়। এখন তো তুমি আমার অবস্থা জানো নাকি? সব জেনে শুনেও ও যেন কিছুই বোঝে না। যখনই বরের খাবার দেওয়ার সময় হয় তখনই রোজও একই কথা বলে, গ্যাস নাও, গ্যাস নাও। আরে নিয়ে নেবে টাকা হলে, এখন তো রান্না হয়ে যাচ্ছে উনুনে, নাকি? উর্মিলা খুবই দুশ্চিন্তায় ছিল। বর, শাশুড়ি কেউই তার কথা শুনত না। বেচারি অনেক বছর ধরেই বলে চলেছে যে রান্নার জন্য একটা গ্যাস নিতে, কিন্তু কেউই তার কথা গুরুত্বই দিত না। উর্মিলা ছোটবেলার বান্ধবী এই গ্রামেই থাকত, তাই উর্মিলা মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে যেত। আরে উর্মিলা, আয় আয়, অনেক দিন পরে এলি, বস, আমি তোর জন্য চা আনছি। তুই গ্যাস কিনেছিস, তাই না? হ্যাঁ, আমার তো 3 বছর হয়ে গেছে। গ্যাসে রান্না করার কত সুবিধা, সব রান্না তাড়াতাড়ি হয়ে যায়। এবার তুইও বাড়িতে একটা গ্যাস কিনে নে। আর কতদিন ওই উনুন আর স্টোভে রান্না করবি? আরে কবে থেকে বলছি একটা গ্যাস ওভেন এনে দিতে, কিন্তু কে শুনবে আমার কথা? তুই ঠিকই করেছিস, বরকে বলে একটা গ্যাস কিনে নিয়েছিস। আমার কপালে আর এসব কোথায়। চল, আমি আসছি, যাস একদিন। হ্যাঁ, যাবো তো ঠিকই, কিন্তু কি বলতো, ওই উনুনে রান্না করা চায় না, ধোয়ার কেমন গন্ধ আসে। তোর বাড়িতে তাড়াতাড়ি গ্যাস চলে আসুক, আমি গিয়ে চা খাবো। তোর মুখে ফুলচন্দন পড়ুক যদি এমনটা হয়। আচ্ছা, আমি আসি। এই বলে উর্মিলা বাড়ি আসতে লাগলে রাস্তাতেই তার দেখা হয় একজন পরিচিত শেঠানির সঙ্গে। এবার আমাকেই কিছু করতে হবে। মনে তো হয় না গুড়িয়ার বাবা আমাকে টাকা দিয়ে গ্যাস ওভেন কিনে দেবে। আমাকেই টাকা ইনকাম করতে হবে। আরে উর্মিলা, চেনা জানা কোনো রান্নার লোক থাকলে আমাকে জানিও তো, মাসে 2000 টাকা দেব। 2000 টাকা? আমি যদি এনার বাড়িতে রান্নাটা করে দিই তাহলে ওই টাকাটা আমি পেয়ে যাব। কি হলো, চুপ করে কেন? শেঠানি ম্যাডাম, আজকাল বাড়িতে আমার তেমন কোনো কাজ নেই, তাই আপনি বললে আমি আপনার বাড়িতে রান্নার কাজ করতে পারি। হ্যাঁ, চলে এসো, আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, সকাল 9টায় কিন্তু আসতে হবে। সেটজির দোকানে যাওয়ার আগে সব রান্না করে দিতে হবে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি চলে যাব। কাজ পেয়েছে শুনে উর্মিলা খুবই খুশি হয়। এখন সে কাজ করে টাকা জমিয়ে বাড়িতে রান্নার একটা গ্যাস আনতে পারবে। তাই সে বাড়ি গিয়ে এই কথাটা তার শাশুড়ি আর বরকে জানালে, তুমি সকাল 9টার সময় রান্না করতে বেরোবে তো বাড়ির কাজটা কে করবে? হ্যাঁ, সকাল 9টার সময় তো মোহনও কাজে যায়, আর বাচ্চাদেরও স্কুল আছে। আর আমার যা বয়স হয়েছে, এখন এসব দেখা আমার পক্ষে সম্ভব নয়। মা, আপনি চিন্তা করবেন না, আমি সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করে নেব। আমার টাকার দরকার আছে। যেটা তুমি ভালো বোঝো, কিন্তু কাজের সাথে সাথে নিজের শরীরের খেয়ালটাও যে রাখতে হবে, নয়তো শরীর খারাপ হলে আমার কাছে কিন্তু অত টাকা নেই যে তোমার চিকিৎসা করাবো। উর্মিলা চুপ করে থাকে, কিছুই বলে না। পরের দিন ভোর 4টের সময় উঠে সে বাড়ির সব কাজ সেরে ফেলে। জল ভরা, ঘর পরিষ্কার করা, রান্না করা, সব কাজ সেরে ঠিক 9টার সময় উর্মিলা শেঠানির বাড়িতে পৌঁছায়। আর শেঠানির বাড়িতে সব রকমের রান্না শেষ করে উর্মিলা আবার 12টার সময় তার বাড়িতে ফিরে আসে। সে তো তার বাড়িতে শুধু একটা রান্নার গ্যাস কিনতে চাইছিল, তাই এত পরিশ্রম করছিল। আর ঠিক 1 মাস কাটার পর শেঠানি উর্মিলাকে মাসিক বেতন হিসাবে 2000 টাকা দেয়। উর্মিলা টাকাটা পেয়ে খুবই খুশি ছিল। সে ভেবেছিল এভাবেই 1-2 মাস কাজ করে সে গ্যাস কেনার টাকা জোগাড় করে নেবে। কিন্তু উর্মিলা বাড়িতে গিয়ে দেখে হঠাৎ তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে মায়ের? জানি না, বলছে নাকি দম নিতে কষ্ট হচ্ছে। আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমিও যাচ্ছি, চিন্তা করো না, মা ঠিক হয়ে যাবে।
এরপর তারা সরলাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। শীতকাল শুরু হয়েছে তো, তার জন্য একটু ঠান্ডা লেগে গেছে, কদিনই সেরে যাবে। এই কিছু ওষুধ লিখে দিলাম, আর আমি একটা ইঞ্জেকশনও দিয়ে দিলাম, যাতে উনি খুব তাড়াতাড়ি সেরে যান। কত টাকা হয়েছে ডাক্তারবাবু? এই ওষুধগুলো আপনি বাইরে থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আর আমার ফিস ৮০০ টাকা। ৮০০? মোহন তার পকেটে হাত দিয়ে দেখে মাত্র ৩০০ টাকা আছে। এখন আমি কি করব? আমার কাছে যে অত টাকাও নেই ডাক্তারবাবুকে দেওয়ার মতো। আমি ওষুধ কোথা থেকে আনবো? চিন্তা করো না, আমি আজকেই বেতন পেয়েছি। এই নাও ২০০০ টাকা, এটা রাখো, মায়ের চিকিৎসার কাজে লাগবে। কিন্তু উর্মিলা, এই টাকাটা তো তুমি গ্যাস ওভেনের জন্য সঞ্চয় করছিলে, এটা তুমি দিয়ে দিলে? না গো, মায়ের সুস্থ হওয়া আগে দরকার। গ্যাসের কি আছে, আমি ২ মাস পরে নিয়ে নেব। আগে মায়ের সুস্থ হওয়া দরকার। শোনো, মায়ের জন্য কিছু ফল আর সবুজ শাকসবজি নিয়ে এসো, আমি রান্না করে দেব। বৌমার এই কথা শুনে সরলার চোখে জল চলে আসে। উর্মিলার মতো বৌমা পেয়ে সে নিজেকে সৌভাগ্যবতী মনে করছিল। আর কিছুদিন পর উর্মিলার শরীরের সঙ্গে সঙ্গে স্বভাবও বদলিয়ে যায়। বৌমা, রান্নার চিন্তা করতে হবে না, তুমি স্নান করে কিছু খেয়ে নাও, আমি তৈরি করে দিচ্ছি খাবার। খেয়ে তুমি কাজে যাও, এদিকের কিছু চিন্তা করতে হবে না, আমি সবটা সামলে নেব। তুমি ক্লান্ত হয়ে যাও নিশ্চয়ই, ঘরের কাজ করো, বাইরের কাজ করো, আর আমি তো বাড়িতেই থাকি। আমি ঘরের কাজ নিশ্চিন্তে করে নিতে পারবো। তাছাড়া একটু চলাফেরা করলে শরীরটাও ভালো থাকবে। যাও, তুমি তোমার দরকারি কাজ করো, ততক্ষণে আমি তোমার জন্য রান্না করে আনছি। ঠিক আছে মা, একটা কথা বলবো মা, আপনি খুব ভালো। আমি না বৌমা, এটা বলো তুমি খুব ভালো। তুমি তো কত চিন্তা করো এই বাড়ির, তাই আমারও এটা দায়িত্ব যে আমার ভালো বৌমাকে আমি সাহায্য করি, পাশে থাকি। পরিবারের ভালোবাসায় উর্মিলা সাহস পায়, আর ২-৩ মাস পরিশ্রম করে উর্মিলা তার বাড়ির রান্নার জন্য একটা গ্যাস কিনে ফেলে। বৌমা, এই গ্যাস ওভেন কিনে তুমি খুবই ভালো করেছ, কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সত্যি, গ্যাস ওভেন খুবই কাজের জিনিস। এখন তো মা আমার জন্য ঝটপট করে রুটি বানিয়ে দেয়। যাই বলো, গ্যাস ওভেন থাকার কিন্তু অনেক লাভ। এসব তো তোমাদের আর ভগবানের আশীর্বাদই হয়েছে। শোনো, বলছি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আমি কি এখনো সেঠানির বাড়িতে কাজ করতে পারি? যদি তুমি এতে খুশি থাকো, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ বৌমা, নিশ্চয়ই করো, নিজের পায়ে দাঁড়ানো কোনো খারাপ কাজ নয়। আমি তো শুনেছি শহরে ছেলে আর মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে গ্রাম কেন পিছিয়ে থাকবে? তুমি বাইরের কাজ করো আর আমি ঘরেরটা করব। এভাবেই তো মিলেমিশে সংসার চলে। এখন তো অনেক কাজ আছে, ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াশোনা করাতে হবে, অনেক দায়িত্ব। আর তাছাড়া গ্যাস ওভেন চলে এসে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, তাই জন্য রান্নাঘর তো আমি সামলাবো, তুমি সেঠানির রান্নাঘর সামলাও। এটা তো দারুণ বলেছেন মা। শাশুড়ির কথা শুনে উর্মিলা হাসতে হাসতে শাশুড়িকে জড়িয়ে ধরে। যাক, অ্যাটলিস্ট ম্যাডাম তাহলে এলেন। সুনীল, সরি, আসলে তুমি তো জানো এই রাস্তাগুলোতে কত ভিড়। তুমি জানো আমি হোস্টেল থেকে ১ ঘন্টা আগে বেরিয়েছি, একে অটো কত দেরি করে পেলাম, তার উপর রাস্তায় এত জাম, কি বলবো, মনে হচ্ছে সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তোমার কাছে এসেছি। সে যাই হোক, কেউ কি তোমার সাথে জিততে পারবে কালীমাতা? কি বললে সুনীল তুমি? বাকিদের মতো তুমিও আমাকে নিয়ে মজা করছো? যদি তুমি আমাকে অপছন্দ করো তো? আরে না না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ, আমি তো তোমার মুড ঠিক করার চেষ্টা করছিলাম। থাক সুনীল, আমি সব বুঝেছি, তুমিও বাকিদের মতনই অমন। না সোনালি, এরকম বলো না প্লিজ, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তো তোমাকে হাসাতে গিয়ে কাঁদিয়ে ফেললাম গো, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভুল করেও আর কখনো কালিমায়ের সঙ্গে পাঙ্গা নিও না, বুঝলে? এই বলে সোনালি জোরে জোরে হাসতে লাগলো। আসলে সুনীল ভেবেছিল যে সোনালি সত্যিই ওর উপর রাগ করেছে, কিন্তু এমনটা তো নয়। আসলে সোনালি খুব হাসি খুশি আর বুদ্ধিমান একটি মেয়ে, সে জানতো যে সুনীল তাকে খুব ভালোবাসে। সোনালির বাড়ি গ্রামে হলেও বাইরে পড়াশোনার জন্য সে গার্লস হোস্টেলে থাকতো, কিন্তু তার গায়ের কালো রঙের জন্য সবাই তাকে অপছন্দ করত। শোনো না, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলবে কিন্তু? হ্যাঁ বলো না।
কলেজে তো সেরা সেরা রূপসী কত সুন্দরী আছে, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করলে? দেখো সোনালি, আমি ছোটবেলায় এই জ্ঞানের কথাটা বুঝতে পেরেছিলাম যে ভগবান আমাকে কোনো কালো মেয়েকে উদ্ধার করার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন, বুঝলে? সুনীল আবার? আচ্ছা আচ্ছা, সত্যি কথাটা বলছি তাহলে শোনো। এটা সত্যি যে তোমার গায়ের রংটা কালো, আর তুমি কোনো রাজা মহারাজেরও মেয়ে নও যে আমি তোমাকে পয়সার জন্য ভালোবাসবো। তো বুঝেছেন ম্যাডাম, সমস্ত খেলাটা ওই মনের ফ্রিকোয়েন্সির, যা ওই ফর্সা মেয়েগুলোর সাথে মিলেইনি। শুধু মিলেছে তোমার সাথে। তুমি মানো আর না মানো, তোমার মনের যে সৌন্দর্য আমি দেখতে পেয়েছি তার কেউ দেখতে পাবে না, বুঝলে আমার ব্ল্যাক বিউটি? এটাই হলো আসল কথা। সুনীল আর সোনালি একে অপরকে খুব ভালোবাসত। বিকালবেলায় সোনালি যখন তার হোস্টেলের ঘরে পৌঁছালো, তখন সে তার ড্রয়ার খুলে ফোন বার করে দেখে তার ফোনে তার মায়ের 4টে মিস কলস রয়েছে। হ্যালো মা, কেমন আছো তুমি? কেমন আছি? গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয় যখন তুই আমার ফোন তুলিস না। মনে উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসে। কোথায় ছিলি তুই? মা, আমি ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না। আমার সঙ্গে সুনীল আছে তো। কি বললি? সুনীল? এটাকে? আসলে মা, কিছু না। সোনালি, সত্যি করে বল, তুই আবার কারো চক্করে পড়ে গেলি না তো? না মা, আসলে ও আমার খুব ভালো বন্ধু। ঠিক আছে, আমরা কালকেই আসবো তোর বন্ধুর সঙ্গে দেখা করতে। না না মা, তোমার এখানে আসার কোনো দরকার নেই, বললাম তো আমরা শুধু বন্ধু। আমি আর তোমার একটা কথাও শুনবো না। আমি আর তোর বাবা কালকে যাচ্ছি, ব্যাস। ঠিক আছে মা, কিন্তু একটা রিকোয়েস্ট। হ্যাঁ বল। মা, কাল তোমরা একদম সাদামাটা সেজে এসো প্লিজ। এই বলে সোনালি ফোনটা কেটে দিল। গায়ত্রী সোনালির কথা কিছুই বুঝতে পারছিল না। তখন সোনালির বাবা বলল, কি হলো গিন্নি, তুমি এত চিন্তিত কেন? কি আর বলি তোমাকে, আমার মনে হয় শহরের কোনো ছেলে আছে যে সোনালিকে। কি? শুধু নামটা বলো, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি, এক্ষুনি। আরে প্রথমে পুরো কথাটা তো শোনো। আমার মনে হয় সোনালি ওই ছেলেটাকে পছন্দ করে। যখন আমি বললাম কালকে আমরা শহরে যাব, তো সোনালি বলল একদম সাদামাটা সেজে যেতে। এটা তো শুধু দুটোই মানে হতে পারে, হয় সোনালি ওর ওই বন্ধুকে আমাদের ব্যাপারে কিছুই বলেনি, আর নয়তো সোনালি আসলে কে সেটা ওর বন্ধুদের অথবা ওই ছেলেটাকে হয়তো বলতে চায় না। তাই আমরা কাল সাধারণ পোশাকেই যাব। ঠিক আছে গো, এমনটাই করব। গজরাজ সিংহ হলেন তার গ্রামের খুব বড় জমিদার। তার ধনসম্পত্তির কোনো অভাবে ছিল না। তারা বড় একটা বাংলোতে থাকত, আর সোনালি ছিল তাদের একমাত্র মেয়ে। পরের দিন সাদামাটা সাজে তারা দুজন সোনালির কলেজে পৌঁছালো। দেখ, কালো পেতনির ভিখারি বাবা মা এসেছে। আর ঠিক তখনই সুনীল আর সোনালি সেখানে পৌঁছানোর পর সুনীল তাদেরকে প্রণাম করে। সুনীলের সংস্কার দেখে সোনালির বাবা মা খুব খুশি হয়। তা বাবা সুনীল, তুমি আমার মেয়েকে খুশি রাখতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে রানী করে রাখব। আমি যে ওকে খুব ভালোবাসি, আর এমনিতেও আমার চাকরি হয়ে গেছে, শুধু লাস্ট সেমিস্টারটা দিয়েই জয়েন করব। সোনালির বাবা মা দুজনেই সুনীলকে পছন্দ করে, আর এই সম্বন্ধে রাজি হওয়ার পর দুজনেই গ্রামে ফিরে যায়। আমরা ঠিকই বুঝেছিলাম সুনীল আমাদের ব্যাপারে কিছুই জানে না। সত্যি সোনালি নিজের জন্য হিরে খুঁজেছে। এমন ছেলে তো আমরাও খুঁজে পেতাম না। সত্যি বলছো তুমি? সত্যি ছেলেটা খাঁটি হিরে। গায়ত্রী আর গজরাজ সিংহ সোনালির বুদ্ধিমত্তা আর পছন্দের জন্য খুব খুশি ছিল, কিন্তু সুনীলের মা কমলা এই সম্বন্ধে রাজি ছিল না। সুনীল, দেখ বাবা, আমার কথা শোন। কোথায় তুই হীরের মতো সুন্দর, আর কোথায় ওই কালো পেতনি? তুই তো এখন ভালো চাকরিও করিস, আর কোথায় ওইসব ভিখারি? আরে তোর জন্য তো আমি পরীর মতো মেয়ে নিয়ে আসবো, যে সুন্দরী হবে আবার ধনীও। মা, বাবার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরাও তো গরিবই ছিলাম। তারপর তুমি আমাকে পরিশ্রম করে লেখাপড়া করালে, আর এই সমাজে যোগ্য করে তুললে। আমি আর সোনালিও খুব পরিশ্রম করব। আর হ্যাঁ মা, আমি সোনালির মন দেখে ওকে ভালোবেসেছি, ওর ব্যাংক ব্যালেন্স দেখে নয়। সুনীলের জেদের কারণে কমলা চুপ করে গেল, আর সোনালির বাবা মা মিলে তাদের বিয়ে দিয়ে দেয়। আর নিজেদের নতুন জীবনে তারা দুজন খুব খুশিও ছিল। সুনীল অফিসে যেত, আর সোনালি সারা ঘর সামলাতো। কিন্তু তারপরেও সোনালির গালো কায়ের রং আর দারিদ্রতার জন্য তার শাশুড়ি সবসময় তাকে কথা শোনাতো। এভাবেই কিছু মাস কাটার পর কমলা একদিন হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সোনালি খুব তাড়াতাড়ি কমলাকে শহরের সবথেকে বড় হাসপাতালে নিয়ে যায়। আর সোনালির ফোন পাওয়ার পর সুনীলও হাসপাতালে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ সোনালি, তুমি জানো না আজকে তুমি আমার কত বড় উপকার করলে। এ তুমি কি বলছো? উনি তো আমারও মা।
কমলা হাসপাতালে যে রুমটায় ছিল সেটা হাসপাতালের সবচেয়ে দামি রুম। এটা দেখে সোনালি একটু ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু সে সোনালিকে কিছুই বলেনি। আর সে ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের বসকে ফোন করতে লাগলো অ্যাডভান্স কিছু স্যালারি পাওয়ার আশায়। আর অন্যদিকে সোনালি তার মাকে ফোন করে বলে, ভগবানের অনেক ধন্যবাদ যে কমলা দিদি সুস্থ আছেন। আচ্ছা মা, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসছি ওখানে, কিন্তু এটা বল এবার আমরা কিভাবে যাব? যেমনটা তুমি ঠিক ভাবো মা, আমার মনে হয় এটাই সঠিক সময়। ঠিক 2 ঘন্টা পর হাসপাতালের সামনে একটা দামি গাড়ি এসে দাঁড়ায়। ওয়েলকাম চেয়ারম্যান স্যার। থ্যাংক ইউ ডক্টর শর্মা। সব ঠিক আছে তো? ইয়েস স্যার, অল গুড। ডক্টর শর্মা, এ আমার জামাই মিস্টার সুনীল। ও আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। আরে জামাই, আজকে কি প্রণাম করবে না? আর তুমি কোনো চিন্তা করো না, এই হাসপাতালটা আমাদেরই, আর এখানকার লোকও। তুমি কোনো চিন্তা করো না, বেয়ানের কিচ্ছু হবে না। আই অ্যাম এ রয়্যাল ব্ল্যাক বিউটি, ডু ইউ গেট ইট? সুনীল সব কথা বুঝতে পেরেছিল। সুনীল একটু অবাক হয়েছিল ঠিকই, কিন্তু অন্যদিকে সে নিজের উপরে গর্ববোধ করছিল, কারণ সোনালির চোখে সে সত্যিকারের ভালোবাসা প্রমাণ করতে পেরেছে। আর সোনালির মতো ভালো মনের মেয়েকে সে তার জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। Thanks for watching.